Assalamu alaikum everyone. Assalamu alaikum everyone. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শব্দ শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। তো আল্লাহর কাছে পরম করুণাময়, আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি, যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের নিয়মতান্ত্রিক গতিতে আল্লাহর পরম কৃপায় যাতে আমরা আমাদের কার্যক্রমটা পরিচালিত করতে পারি, পড়ালেখা করতে পারি, সেটা হলো সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, করোনা কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ চলছে, সেকেন্ড ধাপ চলছে, শীতের প্রকোপটা সাধারণত বেড়ে যায়। আমরা চাবো আল্লাহ যাতে আমাদের উপর সহায় হোক, যাতে করোনা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে চলে আসে, সেটা আল্লাহই করে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবো, হাত বারবার ধুবো, এছাড়া বাইরে গেলে ঘরে ঢুকে পেছনের বাথরুমে হাত পা মুখ মন্ডলটা ধুয়ে ফেলবো খুব ভালো করে। আর সবচেয়ে ভালো কথা হলো একটা শাওয়ার নিয়ে ঘরে এন্ট্রি করবো, সবচেয়ে ভালো হয়। যাই হোক, আমরা আজকে আমাদের 15তম লেকচার ইকোনমিক থটে চ্যাপ্টার 4 ক্লাসিক্যাল ইকোনমিক থট, আমরা আমাদের লেকচারে চলে যাই। শব্দ শুনতে অথবা স্লাইডে যদি কোনো প্রবলেম হয়, দেখতে প্রবলেম হয় না, আমাকে সাথে সাথে নক দিন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি চলে যাচ্ছি আজকে আমাদের লেকচারে। তো লেকচার 15 চ্যাপ্টার 4 ক্লাসিক্যাল ইকোনমিক থট, এই 4 চ্যাপ্টার আছে। 4 চ্যাপ্টারটা অনেক বড়, আর দুইটা ক্লাসে ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলতে পারবো। তো আমরা যে বইগুলো ইউজ করব সেটা হচ্ছে ব্লক এম 1991 ইকোনমিক থিওরি ইন retrospect 5th edition Cambridge University Press, Nigishiti 1989 History of Economic Theory, North Holland, Eckland R.R. Haber 1990 History of Economic Theory and Method, ম্যাকগ্রো-হিলের বই স্ক্যামটার। এই বইটা যথেষ্ট গুরুত্ব বহন করে, আপনারা এই বইটা ভালো করে দেখবেন। History of Economic Analysis, Oxford University Press, Snowden, Brain 1994, A Modern Guide to Macroeconomics and Introduction to Comparative School of Thought. তো আজকের লেকচার কি কি দ্বারা গঠিত, বা আজকের লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের লেকচারে যে জিনিসটা আছে, প্রথমে আমরা গত ক্লাসে ম্যালথাসের যে জনসংখ্যা তত্ত্বটা ছিল সেটা পড়েছি, সীমাবদ্ধতা দেখেছি, আরো অনেক কিছু পড়েছি। জাস্ট এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করছি, যে ইকোনমিক ডেভেলপমেন্ট থিওরি বাই ম্যালথাস উইথ ক্রিটিসিজম। তো আজকের লেকচার শেষে আমরা ম্যালথাসের উন্নয়ন তত্ত্বটা জানবো, এবং এটা সীমাবদ্ধতা সহ আমরা শিখবো যে ম্যালথাস তার উন্নয়ন তত্ত্বে কি কি কথা বলেছেন। এরপরে দেখবো হচ্ছে হাউ ফার দ্য ম্যালথুসিয়ান থিওরি অফ ডেভেলপমেন্ট ইজ অ্যাপ্লিকেবল ইন ডেভেলপিং কান্ট্রিজ। তো ম্যালথাস যে উন্নয়ন তত্ত্ব দিয়েছেন সেটা উন্নয়নশীল বা উন্নত দেশে, আন্ডার ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখবো, comparison of the contribution of Malthus এবং রিকার্ডো। ম্যালথাস এবং রিকার্ডো যারা দুজন, এই দুজনের যে তত্ত্বগুলো দিয়েছেন, এই তত্ত্বের ভিত্তিতে কি কম্পারিজন করা যায়, পার্থক্য রয়েছে, বা দুইটা মানে ম্যালথাস এবং রিকার্ডোর তত্ত্বের মধ্যে তুলনাগুলো আমরা দেখব। এরপরে সেইস ল অফ মার্কেট ক্রিটিসিজম, যে বাজার বিধি, যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এই বাজার বিধি আমরা সমালোচনা সহকারে দেখব। সো আমরা চলে যাচ্ছি আজকের লেকচারে। সো টপিকস ক্লাসিক্যাল ইকোনমিক থট, তো ইকোনমিক ডেভেলপমেন্ট থিওরি বাই ম্যালথাস। ম্যালথাসের ইকোনমিক ডেভেলপমেন্ট থিওরি বা অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব। চলে আসি অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব, which is given by Malthus. তো অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে ম্যালথাসের যে চিন্তাধারা রয়েছে, ম্যালথাসের যে চিন্তাধারা,
সেটা নৈরাশ্যজনক ও হতাশাব্যঞ্জক ছিল। ম্যালথাস দীর্ঘমেয়াদী উন্নয়নে আদৌ আগ্রহী ছিলেন না। তিনি প্রধানত স্বল্পকালীন সময়ে সম্পদ বাড়ানোর কথা ভেবেছিলেন। 1820 সালে ম্যালথাস প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থর ওয়ান অফ দি প্রোগ্রেস অফ ওয়েলথ অধ্যায়ে কোন কোন শক্তি অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় তা তিনি কি করেছেন বিশ্লেষণ করেন, কিন্তু কিভাবে উন্নয়ন বাড়ানো যায় সে সম্পর্কে তিনি কোনো আলোচনা করেন নাই। সুতরাং ম্যালথাসের উন্নয়ন তত্ত্ব ইতিবাচক নয়, নেতিবাচক। এখন ম্যালথাসের যে উন্নয়ন তত্ত্ব রয়েছে সেই তত্ত্বের ব্যাখ্যা একটু খেয়াল করি। ম্যালথাসের মতে অর্থনৈতিক উন্নয়ন হলে সম্পদ এবং মূল্য বাড়বে। দেশ উন্নত হলে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান বাড়ানো দরকার। ভোক্তাদের কাছে যেসব দ্রব্যের কোনো উপযোগ নেই তা উৎপাদনের কোনো অর্থ হয় না। কোন দেশের সম্পদ দুটি বিষয়ের উপর নির্ভর করে। এটি অংশত নির্ভর করে শ্রমের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের পরিমাণের উপর, এবং আরেকটি অংশ নির্ভর করে যে এর দ্বারা দেশের জনগণের অভাব পূরণের উপর। দেশের অর্থনৈতিক প্রগতি শুধু উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে না, এর বন্টনের উপরও নির্ভর করে। তো উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে দ্রব্য সামগ্রীর পরিমাণ বাড়ানো যায়, আর উন্নত বন্টনের মাধ্যমে এদের মূল্য বাড়ানো যায়। তো ম্যালথাসের যে তত্ত্বটা রয়েছে, যে তত্ত্ব বলেছেন, যে ম্যালথাসের তত্ত্বের মূল ফোকাসটা দিয়েছেন যে কোন দেশের সম্পদ মূলত দুটি বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে আমার শ্রমের মাধ্যমে আমি যে দ্রব্যটা উৎপাদন করব সেই দ্রব্যের পরিমাণের উপরে, আরেকটা নির্ভর করবে যে দ্রব্যটা উৎপাদন করলাম সেটা ঠিক আছে, এর দ্বারা মানে এই দ্রব্য দ্বারা জনগণের অভাব কিভাবে পূরণ হবে তার বন্টন। ঠিক আছে, সো এক হচ্ছে বন্টন, দুই হচ্ছে শ্রমের মাধ্যমে উৎপাদনের পরিমাণের উপর। ঠিক আছে, তো উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে দ্রব্য সামগ্রীর পরিমাণ বাড়ানো যায়, আর উন্নত বন্টনের মাধ্যমে এর মূল্যটা বাড়ানো যায়। এখন আসেন, উৎপাদন ও বন্টন সম্পদের দুটি প্রধান উপাদান। ঠিক আছে, কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, এবং এটা দ্বারা কোন কোন সমাজের কোন কোন শ্রেণী কাদের মধ্যে কিভাবে ভোট দিতে হবে সেটা হলো প্রধান লক্ষ্য। সঠিক অনুপাতে মিশ্রণ হলে স্বল্পকালের মধ্যে এরা জনসংখ্যা ও সম্পদকে সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয়। এরা পৃথকভাবে অথবা সঠিক অনুপাতে মিশ্রিত না হলে হাজার বছর পরেও সামান্য সম্পদ ও স্বল্প জনসংখ্যা সৃষ্টি করবে। এখন আসেন, ম্যালথাসের জনসংখ্যার যে পয়েন্টগুলো রয়েছে তার প্রথম পয়েন্ট হচ্ছে মূলধন বৃদ্ধি, অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল। আচ্ছা, মূলধন বাড়া, জমির উর্বরতা এবং শ্রম সাশ্রয়ী আবিষ্কার উৎপাদন বাড়ানোর সহায়ক। তো আমি মূলধন বাড়াবো, জমির উর্বরতা এবং শ্রম সাশ্রয়ী আবিষ্কার উৎপাদন বাড়ানোর সহায়ক। এরা উৎপাদন ব্যয় কমায়, কম শ্রমিক দ্বারা অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন সম্ভব করে। ম্যালথাস অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা সম্পর্কে সচেতন ছিলেন। এটি অবশ্য সত্য যে স্থায়ী মূলধন বাড়ানো ছাড়া সম্পদ ক্রমাগত স্থায়ী এবং বাড়তে পারে না। ঠিক আছে, এরপর তিনি আলোচনা করেন কোন অবস্থায় মূলধন বাড়া কার্যকর হয় এবং ক্রমাগত মূলধন ও সম্পদ বাড়বে। মূলধন বৃদ্ধি উৎপাদনশীল শ্রমিকের সংখ্যাটা বাড়ায়, তার ফলে উৎপাদন বাড়বে। তার মতে অতিরিক্ত দ্রব্য যদি বিক্রয় হয় তবেই মূলধন বাড়তে পারে। ম্যালথাস মনে করেন অতিরিক্ত পণ্য ক্রেতা খুঁজে পাবে না, আর সেজন্য মূলধন বাড়া ক্রমাগত চলতে পারে না। তার মানেটা কি, এখানে কি বলেছে, মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্টটা হচ্ছে ম্যালথাস স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের মূলধনের উপরেই কথা বলেছেন। স্থায়ী মূলধন বলতে ক্রমাগত সম্পদ বাড়ারকে বোঝাতে হচ্ছে, আর অস্থায়ী সম্পদ ও মূলধন বাড়ানোর পিছনে কার্যকরী। তিনি মূলত মূলধন বাড়া, ক্রমাগত সম্পদ, মূলধন এবং সম্পদ বাড়বে, এটা কিভাবে বাড়বে সেটার উপর ফোকাস করেছেন। মূলধন
বৃদ্ধি উৎপাদনশীল শ্রমিককে বাড়ায়, মূলধন বেড়ে গেল। মূলধন বাড়া মানেটা কি? আমি বেশি পরিমাণ নিয়োগ করব বা বেশি করে ইনভেস্ট করব। আর ইনভেস্ট করলে বিনিয়োগ করব, বিনিয়োগ করলে যেই খাতেই বিনিয়োগ করি না কেন ওই খাতে শ্রমিক লাগবে। আর শ্রমিক যখনই দেখতেছে না মালিক ইনভেস্ট করতেছে, আমার কাজ আছে, তখন সে মনোযোগ দিয়ে কাজ করবে, উৎপাদন বেড়ে যাবে। ঠিক আছে? তার ফলে উৎপাদন বাড়বে। তার মতে অতিরিক্ত দ্রব্য যদি বিক্রয় হয় তবে মূলধন বাড়তে পারে। মালথাস মনে করে অতিরিক্ত পণ্য ক্রেতা খুঁজে পাবে না, আর সেজন্য মূলধন বাড়া ক্রমাগত চলবে। আমি যদি আমার দরকার হইলেও আমার সমাজের 200 একক, আমি যদি 500 একক কি করি তাহলে কি হবে? পণ্যের দাম কমে আসবে। মানে চাহিদার থেকে যোগান বেশি, আপনারা দেখছেন। তাহলে সেক্ষেত্রে বাকি 300 একক বাইরে এক্সপোর্ট না করলে আমার বাজারে যে ক্রেতা আছে, সরি, বাজারের যে শ্রমিক আছে তারা সেটা সেইভাবে কি করতে পারবে না, পারবে না, মানে মূল্যটা পাবে না। উৎপাদনশীল শ্রমিকের ভোগ ও চাহিদা এবং মূলধন বাড়া নিয়োগের জন্য যথেষ্ট নয়। পুঁজিপতি, জমিদার এবং ধনী ব্যক্তির মিতব্যয়ী হওয়ায় তারা বিলাস ও আরামপ্রদ দ্রব্য ভোগ না করে আয়ের একাংশ সঞ্চয় করে মূলধনের পরিমাণ বাড়াবে। এই অবস্থায় যদি দ্রব্য সামগ্রীর দাম কমানো বা মুনাফা কমানো না হয় তাহলে অতিরিক্ত দ্রব্য ক্রেতা খুঁজে পাবে না। নাম্বার 2 হচ্ছে সক্রিয় চাহিদা কমা। সক্রিয় চাহিদা কমা, সক্রিয় চাহিদা বলতে কি বোঝাচ্ছে? ইফেক্টিভ ডিমান্ড যেটা, হ্যাঁ, ইফেক্টিভ ডিমান্ডটাকে বলা হচ্ছে সক্রিয় চাহিদা। সক্রিয় চাহিদা হচ্ছে ইফেক্টিভ ডিমান্ড। এখন দেখেন কি বলেছে, ম্যালথাস বলে শুধুমাত্র দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময় হয় না, দ্রব্যের সাথে শ্রমেরও বিনিময় হয়। এর দরুন দ্রব্যের যোগান চাহিদার তুলনায় বেশি হতে পারে, আর সেজন্য শ্রমের অঙ্কে দ্রব্যের দাম কম হতে পারে। কি বলেছে ম্যালথাস? যেটা বলছে যে একটা দ্রব্য আমি বিনিময় করলাম বা বিক্রি করলাম, যাই হোক, এই দ্রব্যটা তৈরি করতে শ্রম লাগছে। যেমন ধান, ধান আমি বাজার থেকে চাল কিনে নিয়ে আসলাম, এই চাল তৈরিতে অবশ্যই একটা কৃষক শ্রম দিয়েছে, কয়েক মাস তো শ্রম দিয়েছে। চারা চারা বুনছে, চারা ওটাকে বলা বীজতলা তৈরি করছে, বীজতলা থেকে চারাটা নিয়ে এসে জমিতে বুনছে, জমিতে বুনে সেখানে চাষ দিছে, তারপর হচ্ছে কীটনাশক দিয়েছে, সার দিয়েছে, সেচ দিয়েছে। এরপর 4-5 মাস বা 6 মাস পরে ধানটা হয়েছে, সেই ধানটা আবার একটা মানে কৃষক দিয়ে সেই ধান কাটছে, কেটে কি করছে সেটা মাড়াই করছে, ধানগুলা বের করেছে। এরপরে সেই ধানগুলা হাতে মাড়াই করতে পারে অথবা সেই ধান থেকে চাল তৈরি করতে পারে মেশিনের সাহায্যে। সো এই যে একটা প্রসেস, এই প্রসেসে বলছে ম্যালথাস বলে শুধুমাত্র দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময় হয় না, দ্রব্যের সাথে শ্রমেরও বিনিময় হয়। এর দরুন দ্রব্যের যোগান চাহিদার তুলনায় অনেক বেশি হতে পারে, দ্রব্যের যোগান চাহিদার তুলনায় বেশি হতে পারে, আর সেজন্য শ্রমের অঙ্কে দ্রব্যের দাম কম হতে পারে। বাজার বিধি শুধু দ্রব্যের পরিবর্তে দ্রব্য বিনিময়ের কথা চিন্তা করেছে, কিন্তু দ্রব্য ক্রেতার কথা কি করেছে? উপেক্ষা করেছে। যদি আমরা দ্রব্য এবং ভোক্তার কথা ভাবি তাহলে বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিবে, যদি না দ্রব্যের যোগান বাড়ার সাথে সাথে ভোক্তার চাহিদা বাড়ে। এখানে কি কথাটা বলেছি একটু খেয়াল করি। সেদিন যে বাজার বিধি ছিল সেই জেবিসি সে বলছে সাপ্লাই ক্রিয়েটস সো ডিমান্ড, মানে কি? দোকানে তার চাহিদার সৃষ্টি করবে, ঠিক আছে? কিন্তু তিনি এখানে দ্রব্য ক্রেতার কথা উপেক্ষা করেছেন, ঠিক আছে? যদি আমরা দ্রব্য ভোক্তার কথা ভাবি তাহলে বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। এখন আমি ধরেন আমার লোক আছে 500 জন, 500 জন 1000 কেজি আমার চাল দরকার নেই। এখন আমি সমানে 2000 কেজি চাল বাজারে দিয়ে দিলাম, বলতেছি সাপ্লাই ক্রিয়েশন ডিমান্ড, মানে যোগান নেই, চাহিদার সৃষ্টি করবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে আমাদের কি করবে? সেই ক্ষেত্রে যেহেতু এক্সেস সাপ্লাই আছে, চাহিদাটা কম আছে, তাহলে সেক্ষেত্রে যে সাপ্লাইটা বেশি আছে, সাপ্লাইয়ের ফলে দ্রব্যের দামটা কমে যাবে। কমে যাবে না, এটা স্বাভাবিক, তাই না? বিক্রি তো করতে হবে। তো সেই ক্ষেত্রে বলছে যে যদি আমরা দ্রব্য ও ভোক্তার কথা ভাবি তাহলে বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিবে, এটা স্বাভাবিক। যদি না দ্রব্যের যোগান বাড়ার সাথে সাথে ভোক্তার চাহিদা বাড়বে। এখন
দ্রব্যের যোগান বাড়ালাম, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। 1000 লোকের 1000 কেজি দরকার, সেখানে যদি যোগান বাড়াতেই থাকে, ভোক্তার চাহিদা না বাড়ে, তাহলে কিন্তু প্রাইসটা কি হবে? ফল করবে। এরপরে আসেন ভোক্তার চাহিদা না বাড়ানোর কারণগুলো কি কি সেটা একটু আমরা দেখি। ভোক্তার চাহিদা না বাড়ার কারণ হচ্ছে দুটি। এক হচ্ছে স্থিতিশীল জনসংখ্যা, 2 নম্বর হচ্ছে মিতব্যয়িতার দরুন দরুন ধনী ব্যক্তির চাহিদা হ্রাস। তো কিন্তু তখনও সমান অনুপাতে বিভিন্ন পণ্যের পারস্পরিক বিনিময় হবে, কিন্তু শ্রমের অঙ্কে এদের দাম কমবে, মুনাফা কমবে এবং মূলধন বৃদ্ধি ও উন্নয়ন কমে যাবে। সক্রিয় চাহিদা বাড়ানোর উপায়, মেথড অফ ইনক্রিজিং ইফেক্টিভ ডিমান্ড। মেথড অফ ইনক্রিজিং ইফেক্টিভ ডিমান্ড, সক্রিয় চাহিদা কিভাবে বাড়ানো যায়। মেথড অফ ইনক্রিজিং ইফেক্টিভ ডিমান্ড একটু খেয়াল করি। মূলধন বৃদ্ধি, ভূমির উর্বরতা এবং যন্ত্রের ব্যবহার দ্রব্য সামগ্রীর উৎপাদন যথেষ্ট বাড়াতে পারে, কিন্তু এরা যদি সক্রিয় চাহিদা সৃষ্টি করতে সামর্থ্য হয়, তবে অর্থনৈতিক উন্নয়ন হবে। সক্রিয় চাহিদা বাড়া উৎপাদন বাড়ার মতোই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু উৎপাদন বাড়লেই সক্রিয় চাহিদা বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। আয় বন্টনে অধিক সমতা প্রতিষ্ঠিত হলে সক্রিয় চাহিদা বাড়বে। সঠিকভাবে ভূ সম্পত্তির বন্টন হলে অর্থ ও সম্পদ বিকেন্দ্রীভূত হবে, এর জন্য সক্রিয় চাহিদার পরিমাণ বাড়বে। ব্যাপারটা কি বলেছি? সক্রিয় চাহিদা ইফেক্টিভ ডিমান্ড বাড়তে গেলে আমাদের অবশ্যই জনসংখ্যা বাড়তে হবে। জনসংখ্যা না বাড়া ছাড়া ইফেক্টিভ ডিমান্ড বাড়বে না। কিন্তু শুধুমাত্র আমি উৎপাদন বাড়লেই সক্রিয় চাহিদা বাড়বে সেটা আমি বলতে পারি না। ঠিক আছে, আয় বন্টনের সমতা, যার আয় বন্টনের সমতা প্রতিষ্ঠিত হবে। একজন বাবার 200% জমি আছে, তার 4জন ছেলে 50% জমি ভাগ করবে, এই ছেলেরা বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, সেই সম্পত্তিগুলো তাদের মাধ্যমে বন্টিত হবে। এই বন্টিত হলে তাদের মানে চাহিদাটা বেড়ে যাবে সম্পদের প্রতি, প্লাস এর জন্য সক্রিয় চাহিদার পরিমাণ বাড়বে। প্রতিবার ধনীর তুলনায় মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বাড়লে সক্রিয় চাহিদাটা কি হবে? বেশি হবে। ম্যালথাস বলেন সম্পদ বন্টনের বৈষম্য যত কম হবে, ঠিক আছে, যে এক শ্রেণীর লোকের কাছে 80-90% সম্পদ কুক্ষিগত আছে, সেটা সমাজে 10 জন হতে পারে, 15 জনের, সেটা না করে সবার হাতে সম্পদ বন্টন, সুষম বন্টন হবে। অভিজ্ঞতা হতে দেখা যায় যে সম্পদ সৃষ্টি একই সঙ্গে সুষম ভাবে সম্পদ বন্টনের অন্যতম ফল। অবশ্য তিনি একথাও উপলব্ধি করেন যে চরম সমতা দ্রব্য উৎপাদন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। বৈদেশিক বাণিজ্য, ফরেন ট্রেড, একটু খেয়াল করি আমরা ফরেন ট্রেডটা কি বলেছেন। সো অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য, অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য উভয় দেশের জন্য প্রয়োজনীয়। এরা বাজারের আয়তন বাড়িয়ে মূলধন বৃদ্ধি উন্নয়নে সহায়ক হয়। দেশে এবং বিদেশে সীমিত বাজার আছে, এরূপ দেশ প্রভূত মূলধন সঞ্চয় করতে পারে না, কারণ এরূপ বাজার অভাব এবং রুচি সৃষ্টি করতে পারে না। দ্রব্যের দাম বেশি রাখতে এবং মুনাফা কমা রোধ করতে ক্রেতার সক্রিয় চাহিদা একান্ত প্রয়োজন। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য দ্রব্যের দাম বাড়াতে সহায়তা করে। ম্যালথাস মনে করেন বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে বড় সুবিধা হলো কম প্রয়োজনীয় দ্রব্যের বিনিময়ে অধিক প্রয়োজনীয় দ্রব্য পাওয়ার একটি পদ্ধতি। ঠিক আছে, এভাবে একটি দ্রব্য মূল্য বাড়াতে সহায়ক। কি বলেছে ম্যালথাস? যেটা মনে করেন বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে বড় সুবিধা হলো কম প্রয়োজনীয় দ্রব্যের বিনিময়, মানে আমার দেশে যেটা দ্রব্যটা কম প্রয়োজনীয় সেই দ্রব্য আমি বিনিময় করে আমি অধিক প্রয়োজনীয় দ্রব্যটা বাইরে থেকে আমদানি করব এবং এভাবে ওই দ্রব্যের মূল্য বাড়াতে, যেহেতু আমার দ্রব্য কম প্রয়োজনীয় দ্রব্যটা সেটা বাইরেই করলে তাদের দরকার, তারা বেশি দাম দিয়ে কিনবে, মূল্য বাড়াতে সহায়ক। সো দ্রব্যের দাম বাড়ার তৃতীয় পদ্ধতি হলো বেকার লোককে ব্যক্তিগত সেবা কাজে নিয়োগ করা অথবা যথেষ্ট অনুৎপাদনশীল ভোক্তাকে উৎসাহিত করা। তো অনুৎপাদনশীল ভোক্তা অতিরিক্ত উৎপাদনের জন্য চাহিদা সৃষ্টি করে মুনাফা কমা রোধ করবে। সো
উৎপাদনশীল ভোক্তা যে অনুপাতে উন্নয়ন হার সৃষ্টি করবে তা কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে। নাম্বার 1, মূলধন বৃদ্ধির হার, ভূমির উর্বরতা, যন্ত্র আবিষ্কারের ক্ষেত্রে অগ্রগতি, উৎপাদনশীল শ্রমিকের ভোগ প্রবণতা ইত্যাদি। নাম্বার 5, শিল্পায়ন। শিল্পোন্নয়নের ক্ষেত্রে কি বলেছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ম্যালথাস মনে করেন যে এক বিশেষ সীমার ঊর্ধ্বে জনগণ বিলাস দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা থাকবে না। একটা নির্দিষ্ট সার্টেন লেভেলে যাওয়ার পরে বিলাস জাতীয় দ্রব্যের প্রতি জনগণের আকাঙ্ক্ষা থাকবে। এটা কার মতামত? ম্যালথাসের মতামত। সেজন্য তিনি শিল্পায়ন সমর্থন করেন। তিনি অভিমত প্রকাশ করেন যে শিল্প এবং বাণিজ্য দেশের সব শ্রেণীর মধ্যে নতুন জীবন এবং কর্মচাঞ্চল্য সৃষ্টি করবে, ব্যক্তিগত যোগ্যতার দ্বারা সাধারণ লোকের উন্নতির সুযোগ করে দেবে এবং প্রতিভার যোগ্য সমাধান করবে। এটি শিল্প ও বাণিজ্য প্রভাবিত করবে, বিজ্ঞান ও প্রয়োজনীয় কলা কৌশলকে উৎসাহ দেবে, জ্ঞান প্রসারিত করবে, আরামপ্রদ এবং বিলাস জাতীয় দ্রব্যের আকাঙ্ক্ষা ও রুচি সৃষ্টি করবে। শিল্পের পরিবর্তন সর্বদাই ঘটেছে, তাই শিল্প শ্রমিকের মজুরি তীব্রভাবে ওঠানামা করে আর স্বভাবতই এটি তাদের মনে অসন্তোষের সৃষ্টি করে। তিনি সিদ্ধান্ত দেন শিল্প ও কৃষি সুষম উন্নয়নে দেশের পক্ষে সর্বাপেক্ষা হিতকর। তার মানে কি? সে সুষম উন্নয়নের প্রতি জোর দিয়েছেন। শিল্প যে হারে উন্নীত হবে, কৃষিও সেম একই হারে উন্নীত হবে। সো একটা দেশের সুষম উন্নয়ন হবে, ব্যালেন্স ডেভেলপমেন্টের কথা বলেছেন। ম্যালথাস দেশের অর্থনৈতিক উন্নয়নে অনার্থিক বা অর্থনৈতিক যে উপাদান রয়েছে, নন ইকোনমিক ফ্যাক্টরের গুরুত্বটা দিয়েছে। ঠিক আছে? তো শিল্পায়নের ক্ষেত্রে ম্যালথাস যেটা বলেছেন যে একটা নির্দিষ্ট সীমার পরে তা জনগণের যে বিলাস জাতীয় দ্রব্য সেটার আকাঙ্ক্ষা কমে যাবে। এরপরে তিনি বলছেন যে যখনই যখনই শিল্প ও বাণিজ্য দেশের মধ্যে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি করবে, হ্যাঁ, ব্যক্তিগত প্রতিভার সৃষ্টি হবে, এছাড়া শিল্প ও বাণিজ্য প্রভাবিত করবে, বিজ্ঞান ও প্রয়োজনীয় কলা কৌশলকে উৎসাহিত করবে, জ্ঞান প্রসারিত হবে, বিলাস জাতীয় দ্রব্য আকাঙ্ক্ষা রুচি সৃষ্টি করবে। মানে তার মূল কথাটাই হচ্ছে যে সে ব্যালেন্স ডেভেলপমেন্টের প্রতি ফোকাস দিয়েছেন। ব্যালেন্স ডেভেলপমেন্ট বলতে কি বলতে হচ্ছে? শিল্প এবং কৃষি সুষম উন্নয়ন। শিল্প অনেক এগিয়ে গেল, কৃষি পিছিয়ে আছে, বা কৃষি অনেক এগিয়ে গেল, শিল্প পিছিয়ে আছে, তাহলে একটা দেশের মোটামুটি টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ ব্যালেন্স ডেভেলপমেন্ট হবে না। সো ব্যালেন্স ডেভেলপমেন্ট হতে গেলে শিল্প এবং কৃষি দুই উন্নতি হতে হবে। সেটা 18-20 হতে পারে, 19-20 হতে পারে, কিন্তু 10-20 হলে হবে না। তো দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি নন ইকোনমিক ফ্যাক্টর ও অর্থনৈতিক উপাদানের গুরুত্ব কি করেছে? স্বীকার করেছেন। এখন আসে আমরা অর্থনৈতিক উপাদান। তো জাতীয় সম্পদের উপর যে সমস্ত বিষয় সর্বাধিক প্রভাব বিস্তার করে সেগুলো হলো রাজনীতি এবং নীতি জ্ঞান। সম্পত্তির নিরাপত্তা না থাকলে জনগণের মধ্যে পরিশ্রমের প্রতি আগ্রহ থাকবে না, কেবলমাত্র দেশের শাসন ব্যবস্থা ও আইন নিরাপত্তা প্রদান করতে পারে। ম্যালথাসের যে আমরা অর্থনৈতিক উন্নয়নের যে তত্ত্বটা দেখলাম, সেই তত্ত্বের ভিতরে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন উন্নয়নের জন্য, সেটা প্রথম হচ্ছে মূলধন বৃদ্ধি ছিল, আর দ্বিতীয় হচ্ছে সক্রিয় চাহিদা ছিল, 3 নম্বর হচ্ছে সক্রিয় চাহিদা বাড়ানোর উপায় ছিল, 4 নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য, 5 নম্বর হচ্ছে শিল্পায়ন, 6 নম্বর হচ্ছে অর্থনৈতিক উপাদান। এখন ম্যালথাসের যে অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব, এই তত্ত্বের যে সীমাবদ্ধতা এটা একটু আমরা দেখি। ম্যালথাস অর্থনৈতিক উন্নয়নের জন্য কার্যকরী চাহিদার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সেজ বিধি সাপ্লাই ক্রিয়েটস ওন ডিমান্ড, যোগান তার নিজের চাহিদা সৃষ্টি করে এই বক্তব্য বাতিল করে দেন। ম্যালথাস অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বাধা সুন্দরভাবে তুলে ধরেন। এইসব বাধা দূরীকরণে তিনি উৎপাদনের কলা কৌশলের উন্নয়ন, সম্পদের সুষম বন্টন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, দক্ষ ও সুপ্রশাসন এবং সর্বোপরি সুষম প্রবৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তবে এসব গুণাবলী থাকা সত্ত্বেও ম্যালথাসের উন্নয়ন তত্ত্ব
নিম্নোক্ত সমালোচনার সম্মুখীন হয়েছে। এটা হচ্ছে মূলধন গঠন ক্রমাগত স্থবিরতার একমাত্র কারণ নয়। তো ম্যালথান বলছে যে মূলধন গঠন না হলে ইনভেস্টমেন্ট হবে না, আর ইনভেস্টমেন্ট না হলে যে ইকোনমি মুখ থুবড়ে পড়বে সেটা না। ম্যালথাস যুক্তি দেন যে অতিরিক্ত মূলধন গঠন কোনো দেশে ক্রমাগত স্থবিরতা সৃষ্টি করতে পারে, কারণ তার মধ্যে দ্রব্য সামগ্রীর ভোগ কখনো আশানুরূপ হবে না, কারণ জনসংখ্যা বাড়লেও তাদের ক্রয় ক্ষমতা নিম্ন স্তরে থাকবে। কিন্তু তার এই বক্তব্য বিভিন্ন অর্থনীতিবিদ সমালোচনা করেছেন, কারণ কম ভোগ ব্যয় একটি স্থায়ী বিষয় হতে পারে না, এটি সাময়িক কালের জন্য কেবল প্রযোজ্য হতে পারে। তাই মূলধন গঠন প্রক্রিয়া ক্রমাগত স্থবিরতা নিহিত থাকে। ম্যালথাস যে এই বক্তব্য সেটা মেনে নেওয়া যায় না। সেকেন্ড বলছে মূলধন গঠন মুনাফা নাও কমাতে পারে। ক্যাপিটাল অ্যাকুমুলেশন মে নট বি রিডিউসড প্রফিট। তো ম্যালথাসের মতে অতিরিক্ত মূলধন গঠন ভোগ্য দ্রব্যের চাহিদা হ্রাস করবে, কারণ অতিরিক্ত সঞ্চয় থেকে অতিরিক্ত মূলধন গঠন হয়, আর অতিরিক্ত সঞ্চয় হলে কোনো দেশে ভোগ কমবে, এর ফলে দ্রব্যমূল্য কমবে, মুনাফা হ্রাস পাবে। ব্যাপারটা বুঝছি, কিন্তু এই বক্তব্যটা সঠিক নয়। এখানে কি বলছে দেখেন, ম্যালথাস বলছে যে অতিরিক্ত মূলধন গঠন দ্রব্য ভোগের চাহিদা হ্রাস করবে। কিভাবে করবে দেখেন, অতিরিক্ত মূলধন যখন গঠন করতে যাব, আমার যে ইনকাম আছে সেখানকে আমি অতিরিক্ত সঞ্চয় করবো। 1,000 10,000 টাকা ইনকামের ভিতরে 5,000 টাকা সঞ্চয় করবো। এই সঞ্চয় থেকে মূলধন গঠন হয়। আবার অতিরিক্ত সঞ্চয় করলে আমি বললাম না আরো সঞ্চয় করার দরকার, তাহলে আমি 7,000 টাকা সঞ্চয় করবো, সেক্ষেত্রে ভোগ ব্যয় কমে আসবে। বাকি 2,000 যে ভোগ ব্যয় করতাম কাজের পরে সেটা আমি সঞ্চয় করবো না, আরো কমাই দিব। এরপরে মূলধন কমবে, এরপরে দ্রব্যমূল্য কমবে, কারণ আমার চাহিদা নাই। আর চাহিদা না থাকলে যতই দ্রব্য উৎপাদন হোক, দ্রব্য দ্রব্য তো বিক্রি হবে না, দ্রব্যমূল্য কমে যাবে এবং মুনাফা হ্রাস পাবে। কিন্তু এই তত্ত্ব বলেছে ম্যালথাস ঠিক নয়। বাস্তবে মূলধন গঠন বৃদ্ধি পেলে জাতীয় আয়, মজুরি ও মুনাফার অংশ বাড়ে। কেন বাড়ে? মূলধন যখন বৃদ্ধি হলে ইনভেস্টমেন্ট হয়, ইনভেস্টমেন্ট হলে শ্রমিক কাজ পায়, কাজ পালে শ্রমিক যখনই কাজে নিয়োগ হবে তার ইনকাম বাড়বে, আর ইনকাম বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়ার সাথে সাথে তার ভোগ্য দ্রব্যের প্রতি আসক্তি বাড়বে। হ্যাঁ, অন্যদিকে উৎপাদনকারীর দিক থেকে অবশ্যই উৎপাদন বাড়বে, মুনাফা বাড়বে, এই অবস্থায় ভোগ্য দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। এরপর হচ্ছে শ্রম দ্রব্যের বিনিময় হার নির্দেশ অক্ষম। So labor cannot indicate the exchange of commodity. ম্যালথাস যেটা বলেছেন যে ম্যালথাসের মতে একটি দ্রব্যের বিপরীতে অন্য দ্রব্যের বিনিময় হয় না, অর্থাৎ তিনি সে বিধি বাতিল করতে গিয়ে দ্রব্য বিনিময় প্রথা নাকচ করে দেন। তার মতে শ্রম বিপরীতে দ্রব্য বিনিময় হয়, কিন্তু শ্রম বা শ্রম সময়কে দ্রব্যের পরিমাণ হিসেবে গ্রহণ করা যায় না। বাস্তবে শ্রমের পরিমাণ নয়, বরং দ্রব্যের বিনিময় অর্থের সাহায্যে প্রকাশ করা হয়। নাম্বার 4, অনুৎপাদনশীল ভোগ ব্যয়, আনপ্রোডাক্টিভ কনজাম্পশন এক্সপেন্ডিচার। তো কার্যকরী চাহিদা বাড়ানোর জন্য ম্যালথাস প্রয়োজনে অনুৎপাদনশীল ভোগ ব্যয় বাড়ানোর সুপারিশ করেন, অর্থাৎ অনুৎপাদনশীল ভোক্তাদের ভোগ ব্যয় বৃদ্ধির পক্ষে তিনি মত প্রকাশ করেন যাতে কার্যকরী চাহিদা বাড়ে। কিন্তু এর ফলে বাস্তবে দেশে অলস লোকের সংখ্যা বাড়বে, পরিমাণে দেশের সঞ্চয় এবং মূলধন গঠনের হার কমবে। এতে উন্নয়নের পরিবর্তে অনুন্নয়নের পথ বরং প্রশস্ত হবে। এরপরে 5 নাম্বার হচ্ছে সঞ্চয়ের উৎস ত্রুটিপূর্ণ। অ্যাডাম স্মিথ এবং রিকার্ডোর মধ্যে ম্যালথাস মনে করেন যে একমাত্র ভূস্বামীরা, ল্যান্ড ওনার্সরা সঞ্চয় করতে সক্ষম, শ্রমজীবী মানুষ নয়। কিন্তু এই বক্তব্যটা সঠিক নয়। প্রত্যেকের অবস্থান থেকে যার যা ইনকাম মানুষ সঞ্চয় করে থাকে। আধুনিককালে বিভিন্ন দেশে শ্রমিকরাও কম বেশি সঞ্চয় করে। তাছাড়া মুনাফা অর্জনকারীদের চেয়েও আয় উপার্জনকারী লোকরাই সমাজে বেশি সঞ্চয় করে। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা উন্নয়নের একমাত্র প্রতিবন্ধক নয়। ম্যালথাস মনে করেছেন যে অতিরিক্ত জনসংখ্যা উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করেছেন। আধুনিক কালে তার এই চিন্তাধারা ভুল প্রমাণিত হয়েছে। যেমন চীনে চীনে প্রায় 130 কোটি লোক থাকা সত্ত্বেও দেশের উন্নয়ন থেমে নেই। মানুষ শুধু সম্পদ ভোগের জন্যই জন্মগ্রহণ করে, কাজের মাধ্যমে অর্থনীতিকে সুদৃঢ় করতে পারে। 7 নম্বর হচ্ছে কৃষিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি দ্রুত কার্যকর নাও হতে পারে। ঠিক আছে। ম্যালথাস যেটা বলেছেন সেটা হচ্ছে
ম্যালথাসের মূল তথ্য হচ্ছে ম্যালথাসের মতো জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়বে এবং অচিরেই খাদ্য সমস্যার জীবনযাপনের মান নিচু হয়ে যাবে। ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড এবং ইউরোপের কতিপয় দেশের উন্নয়নের জনসংখ্যা অতিরিক্ত কমে যায়। ঠিক আছে, জনসংখ্যার স্থানান্তর ও আন্তর্জাতিক বাণিজ্য। কোন দেশের জনসংখ্যা বাড়লে স্থানান্তরের মাধ্যমে অন্য দেশের জনসংখ্যাকে বন্টন করে সমস্যার মোকাবিলা করা সম্ভব। এই বিষয়ে ম্যালথাস কিছু বলেন নাই। তাছাড়া জনসংখ্যা বাড়লে শ্রম শক্তি, শ্রম বিভাগ, কর্মদক্ষতা বাড়ে, তিনি তাও চিন্তা করে দেখেন নাই। শিল্পজাত দ্রব্যের বিনিময়ে বিদেশ হতে যে খাদ্য সামগ্রী আমদানি করা যায় তা ম্যালথাস বিবেচনা করেন নাই। ইংল্যান্ড সহ অপর কিছু যে দেশগুলো রয়েছে এর উদাহরণ। এরপরে রেখেছে হাউ ফার দি ম্যালথাসিয়ান থিওরি অফ ডেভেলপমেন্ট ইজ অ্যাপ্লিকেবল ইন ডেভেলপমেন্ট কান্ট্রিজ। তো ম্যালথাসের উন্নয়ন তত্ত্ব অন্বেষণ দেশের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য আমরা দেখব। একটু খেয়াল করি, ম্যালথাস দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি বইতে উন্নত দেশের দারিদ্রতা অনুন্নয়ন কারণ সম্পর্কে আলোচনা করেন। তিনি তার সময় স্পেন, পর্তুগাল, হাঙ্গেরি, তুরস্ক, আয়ারল্যান্ড, এশিয়া এবং আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অনেক উন্নত দেশে পশ্চাৎগামিতা সম্পর্কে আলোচনা করেন। এজন্য অপর ক্লাসিক্যাল লেখক বিশেষ করে রিকার্ডো এবং অ্যাডাম স্মিথ এই যে তত্ত্ব অপেক্ষা তার তত্ত্ব নিম্নোক্ত কারণে উন্নত দেশে বেশি প্রযোজ্য বলা যায়। দ্বৈত অর্থনীতি, কনসেপ্ট অফ ডুয়েল ইকোনমি। তো ডুয়েল ইকোনমি মানে কি একসাথে এক সাইডে কৃষি থাকবে, একসাথে শিল্প খাত থাকবে। তো ম্যালথাস অর্থনীতিতে কৃষি এবং শিল্প খাতে বিভক্ত করে অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি ব্যাখ্যা করেন। তার এরূপ বিভাজনকে উন্নত দেশের ক্ষেত্রে যথেষ্ট বাস্তবসম্মত বলা হয়। বেশিরভাগ উন্নত দেশের ডুয়েল অর্থনীতি বিরাজমান। এসব দেশের কৃষিখাত প্রবৃদ্ধির দিক থেকে শিক্ষা খাতের পেছনে আছে। উৎপাদন কৌশল কিছুটা উন্নয়ন সত্ত্বেও এখনো কৃষি খাতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি দ্রুত কার্যকর হতে দেখা যায়। পক্ষান্তরে শিল্প খাতে উৎপাদনের ক্রমবর্ধমান নীতি পরিলক্ষিত হয়। এই অবস্থায় পশ্চাৎমুখী কৃষিখাত এসব দেশের শিল্প খাতের উন্নয়নের পথে বাধা হিসেবে কাজ করছে বলা যায়। তো দারিদ্র্যের কারণ বা দরিদ্রের কারণ। দরিদ্রের কারণ সম্পর্কে ম্যালথাস যে আলোচনা করেন তা বর্তমান কালের বহু উন্নত দেশের ক্ষেত্রে প্রযোজ্য বলা যায়। ম্যালথাসের মতে নিম্নোক্ত কারণে দারিদ্রতা সৃষ্টি হয়। নাম্বার ওয়ান, জমি উর্বর না হওয়ায় দরিদ্রতার মূল কারণ, বরং জমির উন্নয়নের জন্য প্রয়োজনীয় মূলধনের অভাব কৃষকের দরিদ্রতার মূল কারণ হিসেবে বলা যায়। নাম্বার টু, কৃষি পণ্যের বাজার পরিধি ছোট বলে বড় বড় ভূস্বামীরা নিবিড় চাষাবাদ করতে আগ্রহী হয় না। আবার বেশিরভাগ ক্ষুদ্র কৃষক শ্রম তীব্র উৎপাদন কৌশল কৃষিকাজে ব্যবহার করে, এর ফলে কৃষকেরা দারিদ্র স্তরে উপনীত হয়। নাম্বার থ্রি, শিল্প খাত ছোট এবং এই কারণে যথেষ্ট পরিমাণ নিয়োগ সৃষ্টিতে সক্ষম হয় না, ফলে শিল্প খাতে দারিদ্রতা পরিলক্ষিত হয়। তো উপরোক্ত অবস্থা বেশিরভাগ উন্নত দেশে পরিলক্ষিত হয়। নাম্বার থ্রি, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন। তো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব বহুদিন ধরে মজুরির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। এর নৈরাশ্যবাদী দৃষ্টিভঙ্গি সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এতে আশাব্যঞ্জক একটি অর্থ পাওয়া যায়। অর্থনৈতিক সম্প্রসারণের ফলে খাদ্য সরবরাহ বাড়লে শ্রমশক্তি বাড়ে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের দরকার হতে পারে। ম্যালথাস দেখান যে শ্রমশক্তির পরিমাণ অর্থনৈতিক সম্প্রসারণের পথে কোনো বাধা নয় যদি প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। এক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে শ্রমের সরবরাহ বাড়বে। উন্নয়নের কাজ শুরুর জন্য তখন প্রয়োজন হবে মূলধনের। এবার ম্যালথাস জনসংখ্যা নিয়ন্ত্রণ রেখে উন্নয়নের উপর বাতলে দিয়েছেন। তো সবশেষে বলা যায় যে ম্যালথাসের তত্ত্ব জনসংখ্যা বিস্ফোরণের সম্ভাবনা তুলে ধরে আমাদেরকে নিয়ন্ত্রণের জন্য সচেতন করে দিয়েছে, যাতে বিশ্বের বহু দেশের দ্রুত উন্নয়নের এক নম্বর সমস্যা। এ থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বহুমুখী কর্মসূচির প্রবর্তন ম্যালথাস পরবর্তীকালে উদ্ভব হয়েছে বলা যায়। জনসংখ্যা নিয়ন্ত্রণের দৈহিক পদ্ধতির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের বিশেষত আয় সৃষ্টি এবং এর বন্টনের বিষয়টি সমান গুরুত্ব বহন করে। তো অর্থনৈতিক উন্নয়নের উপায়সমূহ, মেজার্স ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। ম্যালথাস অর্থনৈতিক উন্নয়নের জন্য নিম্নোক্ত সুপারিশ করেন। খেয়াল করি, কৃষির উন্নয়নের জন্য ভূমি সংস্কার, ল্যান্ড রিফরমেশন,
অর্থনৈতিক কাঠামোগত সংস্কার যাতে কৃষির আপেক্ষিক গুরুত্ব কমে অথচ শিল্পের গুরুত্ব বাড়ে। নাম্বার 3 কৃষি এবং শিল্প খাতের সুষম প্রবৃদ্ধি। নাম্বার 4 বাজারের প্রবৃদ্ধি বাড়ানোর জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ। নাম্বার 5 সম্পদ ও ভূমির সুষম উন্নয়ন। নাম্বার 6 সরকারি পর্যায়ে গণপূর্ত কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন। পূর্ত কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। উপরোক্ত ব্যবস্থাসমূহ উন্নত দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রযোজ্য বলা যায়, তবে ম্যালথাসের তত্ত্বের যে অংশটুকু উন্নত দেশের জন্য প্রযোজ্য অন্য সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য তা নিম্নরূপ বলা যায়। কি কি ম্যালথাসে? ম্যালথাস যে কার্যকরী চাহিদা কম থাকাকে উন্নত দেশের অন্যতম কারণ বলেছেন। উন্নত দেশে এই বক্তব্য প্রযোজ্য নয়, কারণ উন্নত দেশের চাহিদার ঘাটতি নেই। নাম্বার 2 সক্রিয় বা কার্যকরী চাহিদা বাড়ানোর জন্য ম্যালথাসের কথিত অনুৎপাদনশীল ভোগ বৃদ্ধি উন্নত দেশে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। তো এখন যেটা আসবো যে ম্যালথাস এবং রিকার্ডোর উন্নয়ন তত্ত্বের তুলনামূলক আলোচনা একটু খেয়াল করি। ম্যালথাস এবং রিকার্ডো উভয় অর্থনৈতিক উন্নয়নের জন্য তত্ত্ব প্রদান করেছে। এই তত্ত্ব উভয় আমাদের বৃহৎ অবদান রেখেছেন, কিন্তু উভয় তত্ত্বের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত যা নিম্নে দেয়া হলো। নাম্বার 1 জমির বৈশিষ্ট্য। রিকার্ডোর মতে ম্যালথাস জমির পরিমাণ সীমাবদ্ধ ধরে নেন, তবে রিকার্ডো ধরে নেন জমি আবাদ যত বেশি হবে ততই জমি কম পাওয়া যাবে, অর্থাৎ চাষাবাদের সাথে সাথে উর্বর জমির যোগানের বিপরীত সম্পর্ক রয়েছে। ম্যালথাসের বিপরীত সব ধরনের জমিকে সমজাতীয় ধরে নেন। এই বিভিন্নতার কারণে ম্যালথাস তত্ত্বের প্রবৃদ্ধি পথ রিকার্ডোর প্রবৃদ্ধি পথ অপেক্ষা কিছু ভিন্নমুখী হবে বলা যায়। নাম্বার 2 প্রবৃদ্ধির পথ ভিন্ন। তো রিকার্ডো এবং ম্যালথাস অর্থনৈতিক প্রবৃদ্ধির পাথ সম্পর্কে কিছুটা ভিন্ন মত প্রকাশ করেন। চিত্রের সাহায্যে বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করা যায়। একটু খেয়াল করি। চিত্রে লম্ব অক্ষে জমির পরিমাণ এবং ভূমি অক্ষে শ্রম ও মূলধন পরিমাপকৃত। চিত্রে y1 y2 y3 y4 হচ্ছে চারটি সম উৎপাদন রেখা। y1 y2 y3 y4 জমির পরিমাণ সুনির্দিষ্ট আর বার দ্বারা যেটা দেখানো হয়েছে। পরিবর্তনশীল উপকরণ শ্রম ও মূলধন এল প্লাস কে, স্থির উপকরণ জমির আর এর উপর যত বেশি প্রয়োগ করা হয় ততই আর বাই এল প্লাস কে অনুপাত কমবে। ঠিক আছে, কি বলেছি একটু খেয়াল করেন। পরিবর্তনশীল উপকরণ শ্রম এবং মূলধন এল প্লাস কে, স্থির উপকরণ জমির উপরে যতই আমি প্রয়োগ করি, জমির উপরে যতই প্রয়োগ করি ততই এই যে শ্রম স্থির এবং পরিবর্তনশীল উপকরণের অনুপাত কমবে। এই অবস্থা উৎপাদন সম্প্রসারণ পথ ও এইচ জিটি দ্বারা নির্দেশ করে। ব্যাপারটা বুঝছি। এরপরে বলছে রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী টি বিন্দুতে উৎপাদনের প্রবৃদ্ধি থেমে যাবে। এখানে উৎপাদনের প্রবৃদ্ধি থেমে যাবে, কারণ এক্ষেত্রে জমির খাজনা সর্বোচ্চ অথচ মুনাফা শূন্য হয়। পক্ষান্তরে ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী উৎপাদন সম্প্রসারণ পথ হবে OHEF। ঠিক আছে, এইটা হলো ম্যালথাসের মতে। আর রিকার্ডোর মতে OHT। তবে জমির পরিমাণ প্রদত্ত আর বার নিঃশেষ না হওয়া পর্যন্ত এই জমি এবং শ্রম এবং মূলধনের যে অনুপাত মোটামুটি স্থিতিশীল থাকবে, কারণ জমিটা কি থাকবে সমজাতীয়। এরপর প্রবৃদ্ধি শুধুমাত্র এল ও কে বাড়লেই চলতে থাকবে, কিন্তু টি বিন্দুতে পৌঁছানোর পর এতে প্রান্তিক উৎপাদন শূন্য হবে এবং প্রবৃদ্ধি থেমে যাবে। ঠিক আছে, তো আর 1 মিনিটের মতো আছে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমি আজকে আর এগুলো নিয়ে আলোচনা করব না। সমস্যা থাকলে আমি মাইক ওপেন করে দিচ্ছি, আপনারা আপনাদের সমস্যার কথা বলেন, আমি দেন ক্লাসটা শেষ করতে যাচ্ছি। কারোর যদি কোনো সমস্যা থাকে বলেন, আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে। স্যার চিত্রটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, চিত্রটা যেটা বলছি একটু খেয়াল করেন, প্রত্যেকে ভালোভাবে খেয়াল করে। চিত্র ভূমি অক্ষে শ্রম এবং মূলধন, লম্ব অক্ষে হচ্ছে আপনার কি, লম্ব অক্ষে হচ্ছে জমির পরিমাণ আর বার, এটা হচ্ছে স্থির রয়েছে। y1 y2 y3 y4 হচ্ছে সম উৎপাদনের। এখন কি বলেছি যে পরিবর্তনশীল উপকরণ শ্রম এবং মূলধন
স্থির উপকরণ জমির উপর যত বেশি প্রয়োগ করব, এই পরিবর্তনশীল উপকরণের উপর শ্রম মূলধন আমি যত বেশি প্রয়োগ করব, সেই ক্ষেত্রে আমার মূলধন জমি এবং শ্রম ও মূলধনের অনুপাতটা কমবে, তাই না? অবশ্যই কমবে, যেহেতু জমিটা স্থির আছে, এর উপর যতই শ্রম, যতই আমি মূলধনটা বেশি অনুপাতে